প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের সূচনা হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের। অন্নপূর্ণা যোজনা তৃতীয় পর্বের টাকা দেওয়ার কাজ আজ শুরু হচ্ছে। জনগণনার প্রথম পর্বে সেলফ এনুমারেশনের কাজে দেশের মধ্যে রাজ্য প্রথম হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বীরভূমের তারাপীঠে একটি হোটেলে আগুন লেগে অন্তত 4 জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন। শ্রাবণ মাসের শেষ সোমবারে রাজ্যের শৈব তীর্থগুলিতে পুণ্যার্থীদের ঢল। গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনার প্রেক্ষিতে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের সূচনা হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের উপস্থিতিতে এই প্রকল্পগুলির সূচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি বেসরকারি মিলিয়ে রাজ্যের প্রায় 2000 এবং দেশের সরকারি বেসরকারি মিলিয়ে 38,604টি নথিভুক্ত হাসপাতালে এই প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধা মিলবে। যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এর বাইরে যারা থাকলেন 80 লক্ষ পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে আনলাম। এর সঙ্গে 100টি অমৃত ফার্মেসি, 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা যার আজকে এগ্রিমেন্ট হলো, এবং সুদৃষ্টি কর্মসূচির মধ্য দিয়ে চোখের চিকিৎসা আমরা করলাম। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 70 বছরের ঊর্ধ্বে সব ব্যক্তি আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন। রাজ্যে পূর্বতন সরকার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আয়ুষ্মান প্রকল্প চালু করেনি বলেও অভিযোগ করেছেন তিনি। पश्चिम बंगाल की जनता को ढेर सारी बधाई और शुभकामनाएं देना चाहती हूँ। बीते 1.5 दशक में पश्चिम बंगाल की जनता को स्वास्थ्य की दृष्टि से कितनी चुनौतियों का सामना करना पड़ता रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सरकार ने एक बार नहीं अनेक बार प्रयास किया। जब जन कल्याण सरकार की प्राथमिकता में नहीं होता है तो आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना जैसी कल्याणकारी योजनाओं को 1.5 दशक का इंतजार करना पड़ता है। যারা কেন্দ্রীয় স্বাস্থ্য বীমার আওতায় পড়ছেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনারও গতকাল থেকেই সূচনা হয়েছে। একটি প্রতিবেদন। রাজ্যে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করল বিজেপি সরকার। পূর্বতন সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের সঙ্গে এই প্রকল্পের মূল তফাৎ এর ব্যাপ্তি। সারা দেশে 38,500-এর বেশি তালিকাভুক্ত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন এই প্রকল্পের সুবিধাভোগীরা। একই সঙ্গে যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না তাদের জন্য সমতুল সুবিধা সম্পন্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাও চালু হয়েছে। স্বাস্থ্য সাথীর তুলনায় আরও 200-রও বেশি রোগের চিকিৎসা পাওয়া যাবে এই দুই বীমার আওতায়। একই সঙ্গে রাজ্যে 100টি অমৃত ফার্মেসি এবং 458টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে ওষুধ পৌঁছে দেওয়া হবে সাধারণ মানুষের কাছে। একই সঙ্গে সুবৃষ্টি কর্মসূচির মাধ্যমে চক্ষু চিকিৎসার পরিষেবাও আরও বিস্তৃত করা হবে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। অন্নপূর্ণা যোজনায় তৃতীয় পর্যায়ে টাকা দেওয়ার কাজ আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের বলেন, অন্নপূর্ণা যোজনা সুবিধা প্রাপকদের জন্য বেশ কিছু শর্ত শিথিল করা হয়েছে। 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের টাকা ট্রান্সফার হয়ে যাবে। আরো 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমামটাই হয়ে গেছে আমরা দেখেছি। আর কারা কারা পাবেন না সেদিনকে বলেছি, এবং জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন তাতে যে অনেকের ক্ষোভ ছিল সেখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। আমাদের বিশ্বাস যে 90% দোজ হু আর ইন্টারেস্টেড ফর অন্নপূর্ণা যোজনা দে শুড গেট। জনগণনার প্রথম পর্বে দেশের মধ্যে এ রাজ্যে সবথেকে বেশি মানুষ সেলফ এনুমারেশন বা স্বগণনার কাজ সম্পূর্ণ করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে সমাজ মাধ্যমে এক পোস্টে রাজ্যে 53,13,000 পরিবার অর্থাৎ 93.84% মানুষ এই কাজ সম্পূর্ণ করেছেন বলে জানানো হয়েছে। রাজ্যে নতুন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে পুরুলিয়ায় আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী যোগ দিতে পারেন। নবান্নের সাংবাদিক বৈঠকে গতকাল তিনি জানান, মানবাজারে জাইকার সহায়তায় মানবাজার পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
এই প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের পরিশ্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এরপর রঘুনাথপুরে একটি বেসরকারি সংস্থার ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। সংস্থার প্রায় 4,000 কোটি টাকার এই বিনিয়োগে উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানান, ওই দিনই সরকারের প্রথম 100 দিনে নেওয়া অগ্রাধিকারমূলক পদক্ষেপ ও সাফল্যের খতিয়ানও তুলে ধরা হবে। স্বাধীনতা দিবসে নতুন দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে দলের নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের পূর্ণাঙ্গ রূপ পরিবেশন করতে না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের বলেন, দেশ জুড়ে বন্দে মাতরমের 150 উদযাপিত হচ্ছে। সেই সময়ই জাতীয় স্তোত্রের অবমাননা দেশের অপমান। কংগ্রেসের বিরুদ্ধে জাতীয় গীত বন্দে মাতরমের অবমাননার অভিযোগ তুলে বিজেপি গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায়। কলকাতার ধর্মতলায় বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিলে যোগ দেন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। হুগলির পিপুলপাতি, সিঙ্গুর, ধনিয়াখালী, বলাগড়ের মতো জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিজেপির পক্ষ থেকে। বর্ধমান শহর, আসানসোল ও শিলিগুড়িতেও বের করা হয় মশাল মিছিল। বীরভূমের তারাপীঠে থানা সংলগ্ন এলাকায় একটি হোটেলে আজ ভোররাতে আগুন লেগে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। দ্রুততা ছড়িয়ে পড়ে 4 তলা ওই হোটেলের অন্যান্য জায়গায়। শ্রাবণ মাসের শেষ সোমবার হয় হোটেলটিতে বহু পুণ্যার্থী ছিলেন বলে জানা গেছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত মসাদ শেখকে মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে সিবিআই। ধৃত মসাদের বাড়ি রামপুরহাট থানার বগটুই গ্রামে। ভাদু শেখের হত্যার পরই সে গা ঢাকা দেয়। শালবনী জমি কেলেঙ্কারি মামলায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরাকে নিয়ে গতকাল তার বাড়িতে তল্লাশি চালায় সিআইডি। দুপুরে ভবানী ভবন থেকে সুজয়কে নিয়ে মেদিনীপুরের বাড়িতে প্রায় 50 মিনিট ধরে তল্লাশি চালানো হয়। এর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সুজয়কে। শ্রাবণ মাসের শেষ সোমবারে রাজ্যের শৈব তীর্থগুলিতে পুণ্যার্থীদের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ হুগলির তারকেশ্বর, জলপাইগুড়ির জলপেশ, কোচবিহারের বানেশ্বর, বাঁকুড়ার একতেশ্বর এবং নদিয়ার শৈবতীর্থ, শিবনিবাস ও রাঘবেশ্বর মন্দিরে জল ঢালতে আসেন। একটি প্রতিবেদন। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ায় নদিয়ার শৈবতীর্থ হিসাবে খ্যাত শিবনিবাস ও রাঘবেশ্বর শিব মন্দিরে লক্ষাধিক পুণ্যার্থীর ঢল নেমেছে। নবদ্বীপ থেকে জল নিয়ে শিবনিবাসে, শান্তিপুর ও বাগাসরার গঙ্গা থেকে জল নিয়ে রাঘবেশ্বর শিবকে অর্পণ করা হয়। এবারই প্রথম পুণ্যার্থীদের জন্য শিবনিবাসে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্মাণ করা হয়েছে অস্থায়ী শৌচাগার, বিশেষ ব্যবস্থা করা হয়েছে পানীয় জলের। দুটি মন্দিরেই এখন হাজার হাজার মানুষ অপেক্ষায় রয়েছেন জল নিবেদনের জন্য। দুটি স্থানেই জেলা পুলিশের পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, দিগনগর, নদিয়া। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপ আজ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 16 থেকে 18 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। 17 তারিখে বৃষ্টিপাত বেশি থাকবে উপকূলের কাছাকাছি এবং পার্শ্ববর্তী পশ্চিমের কিছু জেলায়, বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো 2-1 জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 18 তারিখে কিছুটা প্রভাব বেশি থাকবে পশ্চিমের কয়েকটা জেলা। উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গেছে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টায়। এদিকে ভারতীয় সেনা ফুটবল দলকে 1-0 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। ইস্টবেঙ্গলের হয়ে গতকাল একমাত্র গোলটি করেন পিভি বিষ্ণু। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের সূচনা হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের। অন্নপূর্ণা যোজনা তৃতীয় পর্বের টাকা দেওয়ার কাজ আজ শুরু হচ্ছে। বীরভূমের তারাপীঠে একটি হোটেলে আগুন লেগে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
এখনকার বিশেষ খবর হলো জম্মু ও কাশ্মীরের তুষারাবৃত এলাকা এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালে জনগণনার জন্য সেলফ এনুমারেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে, চলবে 31শে অগস্ট পর্যন্ত। স্বগণনায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মানুষ এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ইউজিসি নেট পরীক্ষার ইংরেজি, কমার্স এবং সমাজবিজ্ঞান এই 3 বিষয়ে প্রশ্নপত্রের ত্রুটির অভিযোগের প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে এনটিএ। নতুন দিল্লিতে আগামীকাল ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পরিবেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে ভারত। অন্ধ্রপ্রদেশের ভোগপুরম থেকে বিশাখাপত্তনমের সমস্ত উড়ান পরিচালনা হবে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে। জিম্বাবুয়ের কারিবা হ্রদে গত সপ্তাহে 153 জন যাত্রী বোঝাই নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 84। নতুন দিল্লিতে আজ থেকে শুরু হচ্ছে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ 17 বছর পর ভারত এই প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে। আসছে বিস্তারিত খবরে। জম্মু ও কাশ্মীরের তুষারাবৃত এলাকা এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালের জনগণনার জন্য সেলফ এনুমারেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে, চলবে 31শে অগস্ট পর্যন্ত। 1 থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ করা হবে। তার আগেই এই প্রক্রিয়ার মাধ্যমে বাসিন্দারা ডিজিটাল পদ্ধতিতে তাদের তথ্য প্রদান করতে পারবেন। এবারের জনগণনায় জাতিগত তথ্যের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের 16টি জেলার তুষারাবৃত এলাকার বাসিন্দা এবং লাদাখের জনগণনার নির্ধারিত সময়ের মধ্যেই এই স্বগণনা প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন সেখানকার আধিকারিকরা। এদিকে জনগণনার অংশ হিসেবে গত 1 অগস্ট থেকে শুরু হওয়া স্বগণনায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি মানুষ এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের 53,13,000 পরিবার অর্থাৎ 93.84% মানুষ এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। ইউজিসি নেট পরীক্ষার ইংরেজি, কমার্স এবং সমাজবিজ্ঞান এই 3 বিষয়ের প্রশ্নপত্রে বেশ কিছু ত্রুটি থাকার অভিযোগের প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে 9 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফটে এবং একই দিনে বিকেল 3টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দ্বিতীয় শিফটে কমার্সের বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। 10ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফটে হবে সমাজবিজ্ঞানের পরীক্ষা। এর আগে পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের তদন্ত এবং পর্যালোচনার জন্য এনটিএ একটি কমিটি গঠন করেছিল। সুষ্ঠু ও ত্রুটিমুক্ত পরীক্ষা আয়োজনের স্বার্থে এই 3টি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার সুপারিশ করে কমিটি। তেলেঙ্গানার সানাতনগরে নবনির্মিত ডক্টর মারি চেন্না রেড্ডি TIMS সুপার স্পেশালিটি হাসপাতাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সাধারণ মানুষের কাছে কর্পোরেট মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি এই হাসপাতালটি সরকারি খাতে এক দফায় নির্মিত দেশের বৃহত্তম সুপার স্পেশালিটি হাসপাতাল। এটি ভারতের প্রথম সরকারি হাসপাতাল যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নিউমেটিক টিউব সিস্টেম স্থাপন করা হয়েছে। কর্মী, জন অভিযোগ এবং পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে জাতীয় অনুভব পুরস্কার 2026 প্রদান করবেন। অনুষ্ঠানে পেনশন মিত্র হ্যান্ডবুক এবং দেশব্যাপী ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন 5-এর নির্দেশিকাও প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। একটি ব্যাংক প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে। 17টি ব্যাংক যারা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য তাদের বিশেষ পরিষেবাগুলো তুলে ধরবে তারা এই প্রদর্শনীতে অংশ নেবে। জাতীয় অনুভব পুরস্কার প্রকল্প 2026-এ নির্বাচিত 15 জন পুরস্কার প্রাপক দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভারত আগামীকাল নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পরিবেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে। বৈঠকের প্রাক্কালে আজ পরিবেশ বিষয়ক এবং জলবায়ু পরিবর্তন ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক কন্ট্যাক্ট গ্রুপের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হবে। ভারতের সভাপতিত্বে এবারের ব্রিক্স বৈঠকের মূল ভাবনা হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের লক্ষ্যে নির্মাণ। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মধ্যপ্রদেশের ইন্দোরে দেশের প্রথম ভার্চুয়াল চিড়িয়াখানা চালু হয়েছে। এরই সঙ্গে ইন্দোর চিড়িয়াখানায় একটি 14D সিনেমা থিয়েটার এবং একটি ভার্চুয়াল জঙ্গল সাফারিও শুরু হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব গতকাল এই পরিষেবাগুলির উদ্বোধন করেন। প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে PPP মডেলে এই 14D সিনেমা এবং ভার্চুয়াল জঙ্গল সাফারি তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ভারত নেপাল সীমান্তে সশস্ত্র সীমাবলের জওয়ানরা অঘোষিত সোনা ও রূপসহ দুজন নেপালি নাগরিককে গ্রেপ্তার করেছে। SSBর 41 নম্বর ব্যাটালিয়নের সীমান্ত তদন্তকারী দল গত সন্ধ্যায় শিলিগুড়িতে তল্লাশি চালানোর সময় সোনা ও রূপো সমেত এদের গ্রেপ্তার করে। অন্ধ্রপ্রদেশের ভোগপুরমের নবনির্মিত আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশাখাপত্তনমের সমস্ত উড়ান পরিচালিত হবে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে। সংবাদপত্রে প্রকাশ এক বিজ্ঞপ্তিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে ভোগপুরম ও দিল্লির মধ্যে সপ্তাহে 14টি উড়ান অব্যাহত থাকবে। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল
পানীয় জলের গুণমান সংক্রান্ত রিপোর্টের প্রেক্ষিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের রেল স্টেশনগুলিতে পানীয় জলের গুণমান নিয়ে গতকাল এক পর্যালোচনা বৈঠক করেন। যাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপের অংশ হিসেবে দেশব্যাপী প্রায় 20,000 স্টেশনে নতুন জল পরিশোধন প্রক্রিয়া স্থাপন করা হবে, সেই সঙ্গে নতুন জলের ট্যাঙ্ক স্থাপন করা হবে। জিম্বাবুয়ের কারিভা হ্রদে গত সপ্তাহে 153 জন যাত্রী বোঝাই নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 84। তীব্র ঢেউয়ের কারণে গত মঙ্গলবার এই নৌকাডুবির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃতের সংখ্যা 72 থেকে বেড়ে 84 হয়েছে। জিম্বাবুয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে 77 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। 90 জন ধারণ ক্ষমতার ওই নৌকাটিতে প্রাথমিকভাবে 153 জন যাত্রী ছিল বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য 1960-এর দশকের শুরুর দিকে জাম্বেজি নদীতে বাঁধ দিয়ে তৈরি করা কারিবা আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ কৃত্রিম হ্রদ। ওমানের রাজধানী মাস্কাটের সুলতান কাবুস বন্দরে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ আইএনএস ইম্ফল পরিদর্শন করেছে মাস্কাটের বিভিন্ন ভারতীয় স্কুলের 200 জনেরও বেশি শিক্ষার্থী। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বার্তায় এই কথা জানিয়েছে। ওমানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রশান্ত পিসে যুদ্ধজাহাজটি পরিদর্শন করে নাবিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। জাহাজের কর্মচারীরা ভারতীয় দূতাবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন। মার্কিন মধ্যস্থতাকারী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গতকাল হামাস প্রধানের সঙ্গে এক বৈঠক করেছেন। গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় অগ্রগতির লক্ষ্যে এই কূটনৈতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এদিকে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করতে পারেন কুশনার। গাজায় হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের সেনা প্রত্যাহারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত প্রায় 15 দফার রূপরেখা পুনরুজ্জীবিত করাই এই আলোচনার মূল উদ্দেশ্য। উল্লেখ্য গত বছর মিশরে কুশনার মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং হামাস নেতৃত্বের মধ্যে অনুষ্ঠিত বৈঠক যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সহায়ক হয়েছিল। এদিকে গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে 15 দফার এই পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেন। ইসরায়েল ও হন্ডুরাস নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে গতকাল এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং হন্ডুরাসের প্রতিরক্ষামন্ত্রী এনরিক রড্রিগেজ বার্চার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন। ইসরায়েল সফরকালে হন্ডুরাসের প্রতিনিধি দল ইসরায়েলের প্রতিরক্ষা অধিকর্তাদের সঙ্গেও বেশ কিছু নিরাপত্তা সংক্রান্ত বৈঠক অংশ নেন। 12 দিনব্যাপী বার্ষিক শ্রী বুদ্ধ অমরনাথ যাত্রা কঠোর নিরাপত্তার মধ্যে আজ শুরু হয়েছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার রাজপুরা গ্রামে অবস্থিত প্রাচীন বাবা বুদ্ধনাথ অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে পুণ্যার্থীরা এই যাত্রায় অংশ নিচ্ছেন। উপরাজ্যপাল পুঞ্চ থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে এই যাত্রার শুভ সূচনা করেন। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমডি জানিয়েছে আজ আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আইএমডি। এদিকে ওড়িশার বন্যা পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। এর মধ্যেই ফের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নতুন করে আশঙ্কা তৈরি করেছে। সে রাজ্যের 49টি ব্লক এবং 5টি শহর থেকে প্রায় 2,37,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ 17 বছর পর ভারত এই প্রতিযোগিতা হতে চলেছে। মহিলাদের একক বিভাগে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন এবং নবম বাছাই পিভি সিন্ধু আয়ারল্যান্ডের সুফিয়া নোবেলের মুখোমুখি হবেন। অন্যদিকে মহিলাদের ডাবলসে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি প্রথম রাউন্ডে স্পেনের পলা লোপেজ ও লুসিয়া রড্রিগেজের বিরুদ্ধে খেলবেন। সন্ধ্যায় পুরুষদের একক বিভাগে ভারতের আয়ুষ শেট্টি বিশ্বসেরা ও বর্তমান চ্যাম্পিয়ন চীনের শি ইউকির মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষস্থানীয় জুটি এবং পঞ্চম বাছাই সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি বাইপে ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। পাশাপাশি ভারতের এমআর অর্জুন ও হরিহরন আমসাকুরানান জুটি আয়ারল্যান্ডের স্কট গিল্ডিয়া ও পল রেনল্ডসের জুটির বিরুদ্ধে খেলবেন। গলে প্রথম ক্রিকেট টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারত প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে 9 উইকেটে 460 রান তুলেছে। দেবদত্ত পাডিকাল 167, কেএল রাহুল 82 রান করেছেন। শ্রীলঙ্কার হয়ে প্রভাত সূর্য 4টি, কেশর নুয়ানাথা 3টি উইকেট নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জম্মু ও কাশ্মীরের তুষারাবৃত এলাকা এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালে জনগণনার জন্য সেলফ এনুমারেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে, চলবে 31 অগস্ট পর্যন্ত। স্বগণনায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি মানুষ এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর শেষ হলো।